সালে আকবরের 17 সেকেন্ডের গোলে আমরা হেরেছিলাম। ভাবছি ভগবানের নাম করে যে আমি কি করব, খেলা কি ছেড়ে দেবো, ঠিক এই ভাবছিলাম। ইস্টবেঙ্গলের হয়ে ডার্বি খেলা বেশি টাফ ছিল না মোহনবাগানের হয়ে ডার্বি খেলা বেশি টাফ ছিল? ইস্টবেঙ্গলের হয়ে বেশি টাফ ছিল, মোহনবাগানের হয়েও ছিল। মানে ডার্বিতে হিরোর পতন হয়ে গেল বা কোনো ডার্বি একটা হিরো তৈরি করলো, এরকম ডার্বি তোমার মনে আছে? প্রচুর ম্যাচ, প্রচুর মনে আছে। ডার্বির হিরোর হচ্ছে দুটো দিক, একটা হচ্ছে যে গোল করবে সেই হচ্ছে হিরো। ডার্বি ম্যাচ একটা এমনই ম্যাচ, একবার যদি তুমি ফেল করে যাও তখন আর সাপোর্টাররা নিতে চায় না, তাদের মধ্যে কনফিডেন্সটা চলে যায়। প্রদীপদা হচ্ছে টিমটাকে একেবারে এমন কথা বলতো, রেগে যেতাম তখন, মানে মনে হচ্ছে এক্ষুনি খেলাটা শুরু হোক। ডিফেন্স থেকে গিয়ে হেডে গোল করা একমাত্র সুব্রত ভট্টাচার্য করতো। নমস্কার, আমি রজত শুভ্র মুখোটি, এসএসসিএনে আপনাদের স্বাগত। 19 তারিখ কলকাতা ফুটবল লিগের ডার্বি, তার আগে ডার্বি জ্বরে ফুটছে কলকাতা ময়দান। আজকে এই মুহূর্তে আমার সঙ্গে যিনি আছেন তিনি বহু ডার্বির নায়ক, বহু ডার্বি যুদ্ধের তিনি মূল যোদ্ধা ছিলেন, প্রশান্ত ব্যানার্জি। আজকে আমরা একটু প্রশান্তদার সঙ্গে কথা বলবো, ডার্বির তার অভিজ্ঞতা, ডার্বির স্মৃতিচারণ। প্রশান্তদা, তোমাদের সময় ডার্বি কিরকম থাকতো, মানে কতটা তোমরা চাপে থাকতে? প্রথম বলি, 1976 সালে প্রথম ইস্টবেঙ্গল মোহনবাগান ডার্বি ম্যাচ খেলি। ইস্টবেঙ্গলও সই করেছি, নতুন ছেলে, ইডেন গার্ডেনে খেলা, তখন সল্টলেক স্টেডিয়াম হয়নি। এই মোহনবাগান ইস্টবেঙ্গল খেলায় 3 দিন আগে থেকে রাস্তায় লোক নেমে গেছে টিকিটের জন্য, এবং আমি সত্যি কথা বলতে কি বাড়িতে থাকতে পারিনি। এই জন্যে প্রথম চাপ হচ্ছে, একে তো ডার্বি, নতুন ছেলে, টিকিটের চাহিদা, এত টিকিটের চাহিদা, বাড়িতে থাকতে পারিনি, অন্য জায়গায় ছিলাম। এবং মানুষ আগে 2 দিন আগে থেকে রাতে লাইন দিয়ে টিকিট কাটতে গেছে। এরপরে সেটা হচ্ছে ডার্বি ম্যাচে আমি মানে রাস্তায় বেরোতে পারছি না যে ম্যাচটা জিততে হবে। এই যে চাকরিতে ঢুকেছি, অফিসে একই কথা, টিকিট প্লাস মোহনবাগান ইস্টবেঙ্গল, এই ম্যাচ জিততে হবে। আমার বাড়ির লোক, যে কাজের লোক, সেও বলছে বাবু ম্যাচটা কিন্তু জিততে হবে। এই যে আমার কাছে এত চাপ, এবং ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচে যদি কেউ হারে তার যে কী হাল হয় সেটা আমরা বাইরে থেকে দেখেছি। ফলে সেই জায়গার চাপটা নিয়ে যখন ইস্টবেঙ্গল মোহনবাগান খেলতে যাব, রাস্তা দিয়ে বেরোবো, কীভাবে বেরোবো, মানুষ তাকিয়ে আছে। আমাকে আমার বন্ধুর মা আমার বন্ধুকে দিয়ে গাড়ি দিয়ে আমাকে নিয়ে গেছে ইস্টবেঙ্গল মাঠে নামাতে, এবং সে কাতারে লোক, মানে ভাবতে পারছি না, কান যেন ফেটে যাচ্ছে না, এত নার্ভাস হয়ে যাচ্ছিলাম। মানে মনে হচ্ছে কি করতে আমি আবার এই ফুটবলে ঢুকলাম, এই ম্যাচ তো সাংঘাতিক ব্যাপার। কোনো রকমই ইস্টবেঙ্গল টেন্টে যখন ঢুকে পড়লাম, তখন প্লেয়ারদের মাঝে, এবং সব বড় বড় প্লেয়ার, শ্যাম থাপা, গৌতম সরকার, সুরজিৎ সেনগুপ্ত, অশোকলাল ব্যানার্জি, সুধীর কর্মকার, তরুণ বোস, কি টিম তখন ওই রকম জায়গায়। আর কোচ আমাদের তখন অমল দত্ত। এই জায়গা থেকে আমি যখন চলে এলাম, তখন আমার মনে আছে যে ম্যাচটা খেলতে গেছি, এবং ইডেন গার্ডেন ইস্টবেঙ্গল মাঠ থেকে খুব বেশি নয়, কাছে একেবারে, কিন্তু গাড়ি করে নিয়ে গেছে, কারণ ওখান দিয়ে যাওয়া যাবে না, এত লোক। সেই ম্যাচটা যখন খেলছি তখন সব ভুলে গেছি, চিৎকার মানে গ্যালারি ফেটে পড়ছে, কি বলছে বুঝতে পারছি না, কিন্তু চিৎকার। এরপরে ম্যাচটা যখন হেরে যাওয়ার পরে তখন মনটা এত খারাপ, আর ভাবছি বাইরে বেরোবো কী করে। কগলে হেরেছিল? 1 গোলে। 76 সালে আকবরের 17 সেকেন্ডের গোলে আমরা হেরেছিলাম, এবং ওই গোল হারার পরে ভাবছি বাইরে বেরোবো কী করে, কি হবে আমি ভাবতে পারছিলাম না। আমরা 2টো প্লেয়ার জুনিয়র খেলেছিলাম, একটা আমি আর একটা শ্যামল ব্যানার্জি, দুজনেই একসঙ্গে সই করেছে। এইবার যখন খেলা শেষ হয়ে যাওয়ার পরে আমরা বসে আছি, মন খারাপ এত, এই ম্যাচটা হেরেছিলাম, যাই হোক। তখন ওদের টিমে পিকে ব্যানার্জি কোচ, হাবিব, আকবর, ভৌমিক,
সমরেশ চৌধুরী চলে গেছে, প্রসূন ব্যানার্জি, সুব্রত ভট্টাচার্য, এই মানে দারুণ টিম। প্রদীপ চৌধুরী সবে বম্বে থেকে এসে সই করেছে মোহনবাগানের, দিলীপ পালিত, এই হচ্ছে টিম, দিলীপ সরকার। তারপরে যখন বেরিয়েছি আস্তে আস্তে আর ভাবছি ভগবানের নাম করে যে আমি কি করব, খেলা কি ছেড়ে দেবো, ঠিক এই ভাবছিলাম। বাইরে যখন বেরোই তখন সাপুড়াদের চিৎকার, ভাবছি এইবার বোধহয় আমাদের বিরুদ্ধে একটা কিছু হবে। কিন্তু বিশ্বাস করো, একটু মানে বাড়িয়ে বলছি না, সাপোর্টাররা আমাদের না মাথায় করে নিয়ে গেছে ইস্টবেঙ্গল টেন্টে। এবং আমি তখন দেখছি, ভাবছি কি ভূত দেখছি, আমাকে নিয়ে যাচ্ছে না। ইস্টবেঙ্গল টিম যা সেদিনকার ম্যাচ খেলেছিল, হারা ম্যাচ তো নয়, জেতা ম্যাচ, এবং ওই গোল নিয়ে ডিসপুট ছিল এখনও, এবং আমাদের প্লেয়ারদের মানে আমাকেও নিয়ে যাচ্ছে কাঁধে করে ইস্টবেঙ্গল টেন্টে। এই দৃশ্য আমি এখনো ভাবতে পারছি না, আমার গায়ে কাঁটা দিয়ে উঠছে। তারপরে ডার্বির সঙ্গে তুমি মানে ধীরে ধীরে ম্যাচিওর হয়ে গেলে, এইবার আস্তে 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 যখন প্রথম ম্যাচটা বুঝলাম যে এইরকম, তারপরে 77, 78, 79, তখন আস্তে আস্তে আরও ম্যাচটা আমি কবজা করতে পারলাম। মানে ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচের কি হয় সেটা আস্তে আস্তে বুঝতে শিখে গেলাম। মানে আমার ম্যাচুরিটি এসে গেল, আমি 79 ইস্টবেঙ্গল ক্যাপ্টেন। এই যে ম্যাচুরিটিটা এসে গেল, তারপরে যেন মনে হচ্ছে মোহনবাগান ইস্টবেঙ্গল কোনো ব্যাপারই না ম্যাচটা। এই যে জিনিসটা, এটা খেলতে 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 আরও এক্সপিরিয়েন্স হয়, আরও বুঝতে পারি, জানতে পারি জিতলে কি হয়, হারলে কি হয়। হ্যাঁ, মোহনবাগান ইস্টবেঙ্গলের টেনশনটা কোন জায়গায়। ইস্টবেঙ্গলের হয়ে ডার্বি খেলা বেশি টাফ ছিল না মোহনবাগানের হয়ে ডার্বি খেলা বেশি টাফ ছিল? ইস্টবেঙ্গলের হয়ে বেশি টাফ ছিল, মোহনবাগানের হয়েও ছিল না তা না, তবে ইস্টবেঙ্গলে একটু বেশি উগ্রতা ছিল সাপোর্টারদের, যার জন্য ওইখানটা আবার ভালোবাসাটাও দুপক্ষেরই ছিল। উগ্রতা ইস্টবেঙ্গলের বেশি, প্রচুর তখন গালাগাল মন্দটা চলতো হেরে গেলে। ডার্বিতে তোমার মোহনবাগানের হয়ে বেশি সাফল্য না ইস্টবেঙ্গলের হয়ে বেশি সাফল্য? ইস্টবেঙ্গলের হয়ে ম্যাচ যতটা না খেলেছি, মোহনবাগানের হয়ে বেশি খেলেছি ডার্বি ম্যাচে। ফলে দুটো টিমের মধ্যেই দেখেছি খেলার একটা একেবারে মানে যখন মোহনবাগানে আমি গেছি তখন আমার অনেক ম্যাচুরিটি এসে গেছে। আমি তখন অলরেডি ভারতবর্ষের এশিয়ান গেমস সুইংস খেলা হয়ে গেছে, তখন আমি আরও বেশি ম্যাচিউরড হয়ে গেছি। মোহনবাগান ইস্টবেঙ্গল ম্যাচটা তখন আমার কাছে খুব একটা টেনশন হতো না, আমি বুঝে ফেলেছিলাম। না, এই যে ডার্বিতে তুমি দেখেছো, মানে ডার্বিতে হিরোর পতন হয়ে গেল, বা কোনো ডার্বি একটা হিরো তৈরি করলো, এরকম ডার্বি তোমার মনে আছে? প্রচুর মনে আছে। তুমি ভাবো ডার্বি ম্যাচে আমার এখনও মনে আছে 76-এ ম্যাচ যখন আমরা হেরে যাই, এবং তখন শ্যাম থাপার সঙ্গে কেষ্টমিত্তির খেলেছিল, রঞ্জিত মুখার্জি খেলেছিল, ওদের দোষ নেই, গোলটা মিস করেছিল, হয়তো যেই গোল করলে জিতে যেতাম। কিন্তু তারপর থেকে তাদেরকে আর ইস্টবেঙ্গল ক্লাব নিল না, কৃষ্ণমিত্তিরকে আর নিল না। কিন্তু দারুণ প্লেয়ার ছিল, দুর্ভাগ্য সে আর পারল না, তাকে ছেড়ে দিতে হলো। এই রকম অনেক প্লেয়ার দেখেছি যে যারা ডার্বি ম্যাচ খেলতে পারিনি, তাকে বিদায় নিয়ে নিতে হয়েছিল। আমি তোমাকে বলেছিলাম না এর আগে, বহু প্লেয়ার আমার এখনও মনে আছে, ভৌমিকের মতো প্লেয়ার ইস্টবেঙ্গল মোহনবাগান যখন মোহনবাগানে ছিল, তাকে আর মোহনবাগান সাপোর্টাররা নিতে পারলো না, বাধ্য হয়ে 75-এ সে ইস্টবেঙ্গলে চলে এলো। তার কারণ ডার্বি ম্যাচ একটা এমনই ম্যাচ, একবার যদি তুমি ফেল করে যাও তখন আর সাপোর্টাররা নিতে চায় না, তাদের মধ্যে কনফিডেন্সটা চলে যায়। আর যদি তুমি মানে হঠাৎ কিছু খেলে দিতে পারো তাহলে আর চিন্তা করা যায় না। তোমার দেখা ডার্বির সেরা হিরোকে, মানে ডার্বির সেরা হিরো তোমার চোখে? দেখো, ডার্বির হিরোর হচ্ছে দুটো দিক। একটা হচ্ছে যে গোল করবে সেই হচ্ছে হিরো। এখানে যেই হোক, সেখানে ধরো পুরনো সেই হাবিব, আকবর, ভৌমিক থেকে আরম্ভ করে এদিকে শ্যাম থাপা, ইভিন মিহির বোস, হ্যাঁ, এই যে গোলগুলো এরা করেছে, পরের দিকে শিশির ঘোষ, যারা গোল করে গেছে তারাই হিরো হয়েছে, বাকিটা তাদের কাছে আর কিছু নেই, শুধু তার গোলটাই মেন। ওই যে হাবিব বলতো, খেলবি একটাই গোল হবে, আমি গোল করলাম, ব্যাস এটাই বাজিমাত। ফলে এই জন্য গোল যে করতো সেই হচ্ছে সব থেকে বড় হিরো, বাকিগুলোর আর কোনো হিরোইন থাকতো না। তার কারণ হচ্ছে দেখো, গোলকিপার খুব ভালো খেললো, কিন্তু ম্যাচটা যে জিতলো, যে গোল করলো, তাকে নিয়েই মাতামাতি করছে, আর বাকিগুলো যে 5টা করলো তার কোনো গুরুত্ব রইল না, রইল কিন্তু যে গোল করেছে।
এইটাই হচ্ছে বড় ম্যাচের সব থেকে বড় প্লাস পয়েন্ট। আর ডার্বি ঘিরে আরও একটা জিনিস আছে, দুই কোচের লড়াই, একটা হচ্ছে অমল দত্ত আর একটা হচ্ছে প্রদীপ দা। পিকে আর অমল দত্ত, তুমি দুজনের আন্ডারেই ডার্বি খেলেছো, দুজনের অ্যাপ্রোচ কতটা ডিফারেন্ট ছিল, দুজনে কে কার, মানে তুমি কিভাবে দুজনকে দেখো? দেখো, প্রদীপ ব্যানার্জি এমন একটা কোচ ছিল, তার বলার ধরন যেভাবে মানুষকে মানে এগিয়ে দিত, যেটা আমাদের সারা শরীরটা একেবারে গরম হয়ে যেত, এমন এমন কথা বলতো যে কথাগুলো সত্যি গায়ে ফোটার মতো। এই যে প্রদীপ ব্যানার্জির এইটা একটা প্লাস পয়েন্ট ছিল, যেটা সবাই বলতো ভোকাল টনিক। এই ভোকাল টনিকের কতগুলো মাত্রা এমন এমন উদাহরণ দিয়ে বলতো যেটা ভাবা যেত না। আর অমল দত্ত তার ঠিক উল্টোটা। অমল দত্ত কিন্তু পার্টিকুলার ওই থিওরিটিক্যাল কিছু দেখাতো, যেটা দিয়ে অমলদা কী করতো, অপোনেন্টকে এমন কিছু প্লেয়ারের নামে বলতো যেটা সে রেগে যেত, গরম হয়ে, কারণ ওইটাই তার কাছে রাগিয়ে দেওয়ার কারণ। ওই বলাটার ধরন হচ্ছে তাকে রাগিয়ে দাও, যেই রাগিয়ে দেবে তাহলে সে কিন্তু আর খেলতে পারবে না, আসল খেলা থেকে সরে যাবে। কারণ আমার এখনও মনে আছে, আমি যখন মোহনবাগানে সই করেছিলাম 84 সালে, ফেডারেশন কাপ হচ্ছে কেরালাতে, তখন ফার্স্ট ম্যাচ ড্র হয়ে গেল। আমি দারুণ খেললাম, বুঝলে। অমল দত্ত তখন ইস্টবেঙ্গলের কোচ, আমি মোহনবাগান। এবার পরের ম্যাচটা, মানে আবার পরের রিপ্লে ম্যাচে আমরা হেরে গেলাম 1 গোলে, এবং আমাকে অমল দত্ত কী ভালোবাসতো, মানে এটা অস্বীকার করার কিছু নেই। সেই অমল দত্ত আমাকে দেখে বলল, কী হলো প্রশান্ত ব্যানার্জি, কোথায় গেল সোলটাজ? আমাকে সামনে বলছি। আমি তখন হাসলাম, আর কিছু বললাম না, কারণ আমি তো জানি ওনার ক্যারেক্টারটা কী। উনি কিন্তু মনের কথা বলেননি, উনি আমাকে জাস্ট রাগানোর জন্য বললেন, মানসিক চাপ, কিন্তু অলরেডি খেলা শেষ। এই যে অমলদার, এইটা অমলদার সকলকেই করতো। শেষের দিকে যেবারে ডায়মন্ড নিয়ে হলো, চুং এইসব এমন এমন কথা বললো, তাদের রাগিয়ে দিল। সেই রাগ, এইটাই হচ্ছে অমলদার একটা স্ট্র্যাটেজি, এইটা অমলদার স্ট্র্যাটেজি। কিন্তু প্রদীপদা আবার ঠিক উল্টোটা। প্রদীপদা হচ্ছে টিমটাকে একেবারে এমন কথা বলতো, রেগে যেতাম তখন, মানে মনে হচ্ছে এক্ষুনি খেলাটা শুরু হোক। এই যে প্রদীপদার মধ্যে একটা ভোকাল টনিকের, এইটা কাউকে দিকে। প্রথমত আরেকটা জিনিস বলো, তুমি হচ্ছে সেই জেনারেশনের প্লেয়ার যারা ডার্বি দুটো জায়গায় খেলেছো, ইডেনে খেলেছো, জোহারদিতে খেলেছো। দুটোর দর্শকের ফারাক কি? তুমি কোনো মানে বিবর্তন দেখেছো দুটো দর্শকের বিবর্তন? মানে যখন আমি ইডেনে খেলেছি তখন 80-90 হাজার লোক। ওই ম্যাচ মানে সাংঘাতিক, মানে এত লোকের চিৎকার ভাবা যায় না। কিন্তু মাঠের ক্ষেত্রে যেহেতু এঁটেল মাটি, বৃষ্টি পড়তো, তখন অনেকটা পা ঢুকে যেত। আর ঠিক সল্টলেক স্টেডিয়ামটা যখন হয়েছিল তখনও 1,20,000 30,000 অ্যাকোমোডেশনের কিন্তু সল্টলেক মাঠটা কিন্তু একেবারে কার্পেটের মতো ছিল, ফলে দুরকম ডিফারেন্স ছিল। এটা একটা সল্টলেক স্টেডিয়ামে যেহেতু ম্যাচটা পরের দিকে হয়েছে, 84 থেকেই খেলাটা মেন শুরু হয়েছে, তার আগে পর্যন্ত ইডেন গার্ডেন্সে ছিল। আর ইডেন গার্ডেন্সটা যেহেতু এই ক্লাবের পাশাপাশি, এইটা একটা অন্যরকম মাত্রা নিয়েছে। আচ্ছা প্রশান্ত দা, একদম শেষের দিকে তোমার ডার্বি, তুমি তো তোমার শুরুর ডার্বি বললে 76, তোমার সেরা খেলা ডার্বি কি, আর তোমার সব থেকে দুঃখের ডার্বি কি? দেখো, দুঃখের ডার্বি হচ্ছে যেবারে 79 আমি ক্যাপ্টেন, ম্যাচটা 1-1 হয়ে গেল ডার্বি ম্যাচ। ওদের মানুষ ভট্টাচার্য গোল করলো, আমাদের সাব্বির আলী গোল করলো, 1-1 ম্যাচটা আমরা জিতছিলাম। কিন্তু এমন সময় মানুষ যে একটা গোল করেছিল, এমন একটা গোল করেছিল একজনের ব্যাকপাস থেকে, সেটা খুব দুঃখে মন ভরে গেছে। সেই ম্যাচটা আমাদের জেতা উচিত ছিল, কিন্তু সামহাউ আমরা ম্যাচটা চলে যায় হাতের বাইরে। এই যে হাতের বাইরে চলে যায়, এটা আজও ভুলতে পারি না। নিজের অধিনায়কত্বে এটাই সবথেকে বেশি কষ্ট। আর আমি সল্টলেক স্টেডিয়ামে একটা ম্যাচ ছিল, যে ম্যাচটা খেলার পরে ভীষণ আনন্দ উপভোগ করেছিলাম। প্রথম ইস্টবেঙ্গল মোহনবাগান ম্যাচ 84 সালে আমরা জিতে ইডেন গার্ডেন্স থেকে ফিরেছিলাম, এখনও আমার মনে আছে। সেই ম্যাচটা খেলার পরে এত আনন্দ পেয়েছিলাম, আমরা হেঁটে, আমি তখন মোহনবাগানে সই করেছি, কারণ যেহেতু ইস্টবেঙ্গল থেকে মোহনবাগানে চলে গেছি, আমার উপর চাপটা বেশি ছিল। সেই চাপটাকে বাঁচানোর জন্যে এই ম্যাচটা জেতা খুব প্রয়োজন ছিল। এবং ওইখান থেকে আমার এখনও মনে আছে, চুনিদা আমাকে কাঁধে হাত দিয়ে হাঁটাতে হাঁটাতে নিয়ে মোহনবাগান টেন্টে ঢুকলো। আর চটপট দু একটা প্রশ্ন, সেটা যে ইস্টবেঙ্গলে গোলে ভাস্কর গাঙ্গুলি
তুমি ইস্টবেঙ্গলের হয়ে ডার্বি খেলছো, বেশি কনফিডেন্ট নাকি তুমি শিবাজি ব্যানার্জি মোহনবাগানের গোলকিপার তুমি বেশি কনফিডেন্ট? না, প্রথমত ভাস্করের বিরুদ্ধে আমি অনেকগুলো ম্যাচ খেলেছি, শিবাজিকে সেই অর্থে পাইনি। কারণ এই জন্যে যে শিবাজি সত্যি কথা বলতে কি রেগুলার ছিল না, সেই জন্যে সেইভাবে পাইনি। ভাস্করকে আমি মোহনবাগান থাকতে অনেকগুলো ম্যাচ খেলেছি ডার্বিতে। তুমি যখন ভাস্করের সঙ্গে এক দলে খেলছো ইস্ট বেঙ্গলে, ভাস্করের উপর কনফিডেন্স আমার অনেক বেশি, কারণ ও এমন একটা গোলকিপার না, এমন এমন বল সেভ করে যেটা মানে অবিশ্বাস্য, অসাধারণ। মানে কি সব খেলা দেখেছি, কি বল সেভ করেছে, এ কি আন্তর্জাতিক কি ডোমেস্টিক, এমন এমন বল সেভ করতো ভাবনার বাইরে। আমার ওকে দূর থেকে দেখে মনে হতো অনেক বেঁটে, আসলে বেঁটে নয়, ও লম্বা, ওর পায়ের এটা একটু অন্যরকম ছিল বলে সবাই ভাবতো বেঁটে। কি তার বডি গ্রিপিং, কি তার আউটিং দেখার মতো, ফলে ভাস্করকে নিয়ে কোনো তুলনাই হতো না। আচ্ছা, তুমি মোহনবাগানে খেলছো, পেছনে বাবলু ভট্টাচার্য, তুমি ইস্টবেঙ্গলে খেলছো, পেছনে মনোরঞ্জন ভট্টাচার্য, কার ওপর তোমার? না, আমার দুজনের উপরই বেশি ভরসা থাকতো, এই জন্যে যে ভট্টাচার্যের যেটা সব থেকে প্লাস পয়েন্ট ছিল, আমরা যদি কোনো কর্নার পেতাম, কোনো ফিকিক পেতাম, ও চলে যেত, আমাকে শুধু ইশারা করতো, বাবলু ভট্টাচার্য এই যে বলটা তুলবো, ওর মাথায় তুলে দিলে ও কিন্তু কিছু না কিছু করে দেবে। এই যে ডিফেন্স থেকে গিয়ে হেডে গোল করা একমাত্র সুব্রত ভট্টাচার্যই করতো, যেটা অন্য কোনো ডিফেন্ডার করতো না, আমি অন্তত তখন দেখিনি। কিন্তু মনোরঞ্জন আবার ডিফেন্সে এত আগলে রাখতো, লাস্ট অবধি ওর মাথা থেকে বল বার করা খুব মুশকিল ছিল। ওর ট্যাকেল কি স্ট্রং ট্যাকেল ছিল, 1 against 1 ওকে বিট করা ভেরি ডিফিকাল্ট। ফলে এটাও একটা আমার ভরসা থাকতো, ফলে দুজনের দুরকমভাবে চলতো। আমরা কথা বললাম প্রশান্তদার সাথে। প্রশান্তদা যতটা সম্ভব, প্রশান্তদা অসাধারণ কথা বলেন। প্রশান্তদা তার স্মৃতি ডার্বি ম্যাচের, তার প্রথম ডার্বি ম্যাচ, তার সেরা ডার্বি ম্যাচ সব তুলে ধরলেন আমাদের সাথে। 19 তারিখ ডার্বি, আপনারা দেখতে থাকুন SSCN। ডার্বি ম্যাচের প্রতিটা মুহূর্ত আমরা আপনাদের সামনে তুলে ধরবো।